বর্ষার পাহাড়ে আজ দ্বিতীয় দিন। সিটংয়ের সাইলেন্ট ভ্যালি থেকে সোজা তোমাদের নিয়ে যাব দাওয়াই পানি। তবে যাওয়ার আগে সাইলেন্ট ভ্যালির নীরবতাকে একটু পায়ে হেঁটে ছুঁয়ে দেখব। দাওয়াই পানি যাওয়ার পথে ঘুরে দেখব পেমারিক জিংলিং মনাস্ট্রি, যোগীঘাট, মংপু রবীন্দ্র ভবন, বৃষ্টি ভেজা লামাহাট্টা, সাথে এমন একটা জায়গা যেটা আমার মতে আগামী দিনে দার্জিলিং সাইট সিং এর পছন্দের তালিকায় অনেক উপরে উঠে আসবে। সাথে জার্নির গল্প তো কমপ্লিমেন্টারি। সন্ধান দেব দাওয়াই পানির একদম ব্র্যান্ড নিউ একটা হোমস্টে। খরচ কেমন, খাওয়া দাওয়া, সার্ভিস, অ্যামেনিটিস সব থাকবে ডিটেলসে। পায়ে হেঁটে যতটা এক্সপ্লোর করা সম্ভব চেষ্টা করব এক্সপ্লোর করতে। বর্ষার দাওয়াই পানি বলে কথা, দেখি আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। তাহলে শুরু করি আজকের জার্নি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। সিটং থেকে তোমাদের সবাইকে জানাই এক সিক্ত সুপ্রভাত। ক্যালেন্ডার বলছে আজ 9 জুলাই 2025। গতকাল সারা রাত এখানে বৃষ্টি হয়েছে। সকালে এখানে যে ছোট্ট বৌদ্ধ মন্দির আছে এই হোমস্টেতে, সেখানে গান হচ্ছে, ভক্তিমূলক গান। অ্যাম্বিয়েন্সটা খুব খুব সুন্দর আর কি। মাঝে মাঝেই এরকম ঝোড়ো হাওয়া বইছে আর কি। ক্ষেত, অনেক কিছু চাষ করা হয়েছে, তার মানে এনারা এই ক্ষেতের জিনিসই ইউজ করেন। ছোট্ট একটা গ্রিন হাউস মতো বানানো। সিটং এর এই সাইলেন্ট ভ্যালি হোমস্টের সকালটা ভীষণ স্নিগ্ধ। কুয়াশার মায়া তো আছেই, সেই সঙ্গে ভেজা ঝোড়ো হাওয়ার হাতছানি অদ্ভুত মনোরম এক পরিবেশ তৈরি করেছে। তোমরা যদি আসতে চাও, স্ক্রিনে নাম্বার দিলাম, কল করে নিও। এছাড়া ভ্রমণ সাথী গ্রুপের আন্ডারেও বুক করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। পাখি, পোকা, কত কিছু ডাকছে। এ হলো আমাদের গাড়ি। অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ অ্যাম্বিয়েন্স। এই যে দেখো, আমার ডান দিক থেকে হাওয়ার আওয়াজ আসছে। সাউথ পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম কোণ থেকে একটা পাখির গান ভেসে আসছে। আমার একদম ডান দিকে সিকাডা বা ওই জাতীয় একটা পোকা ডেকে চলেছে কনস্ট্যান্টলি। আর এই হলো সাইলেন্ট ভ্যালির আশেপাশের সকালের অ্যাম্বিয়েন্স। কি ম্যাজিক্যাল লাগছে দেখো। দারুণ না? এখানে জোরে কথা বলতেও ইচ্ছে করছে না। উফ, এই যে অপূর্ব। অপূর্ব। এখানে একটা পুরনো স্ট্রাকচার, খুব সম্ভবত বাড়ি হওয়ার কথা ছিল এখানে, কিন্তু হয়নি, কোনো একটা কারণে হয়নি। এদিকে এই অবস্থা, আর আমি যে রাস্তাটা দিয়ে এলাম সেটাই পেছনে। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। চলো আর একটু নিচে যাই।
এখানে নির্মীয়মান আরো একটি হোমস্টে। অপূর্ব লাগছে না? এদিকে আরেকটা রাস্তা নেমে গেছে আর আমি এই জঙ্গল থেকে বেরিয়ে এলাম। কি অপূর্ব না? অসাধারণ লাগছে। আমি জুলাই মাসের টেম্পারেচার দেখে গুগলে খুব একটা বেশি শীতের জিনিস কিন্তু আনিনি, কারণ 27 ডিগ্রি দেখাচ্ছিল, 25 ডিগ্রি, মানে মিনিমাম দেখাচ্ছিল 22 ডিগ্রি। সেখানেই সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আমি কল্লোলের জ্যাকেট গায়ে চাপিয়েছি। অসাধারণ, দারুণ। বারবার নিচের দিকে তাকাচ্ছি, কারণ দেখছি যদি চোখ টোক ধরে আর কি, চোখে একটু ভয় আছে আমার। কি মিষ্টি পাখির ডাকগুলো! কত রকম সুরে, কত রকম ছন্দে ওরা গান গায়। ভগবানের কি অপার সৃষ্টি! হ্যাঁ, কত ভেরিয়েশন, কত প্রজাতির পাখি, কত প্রজাতির গাছ, তাদের পাতার শেড আলাদা, রং আলাদা, শেপ আলাদা, কত রঙের পাখি। আমার তো মাঝে মাঝে মনে হয় যারা আঁকতে খুব ভালোবাসে তারা রং নিয়ে যেরকম খেলে, ভগবানেরও যখন রং নিয়ে খেলার ইচ্ছে হয় তখন ভগবান এই প্রাকৃতিক বৈচিত্র্যগুলো তৈরি করে। সেটা পাখির গায়ে হোক, কোনো পোকার গায়ে হোক, গাছের পাতা বিভিন্ন সিজনে এক এক সময় এক এক রকম রং ধারণ করে। এগুলো তো কাউকে ভাবতে হয়েছে না, এমনি এমনিতে হয়নি, তাই না? কেউ ভেবেছিল যে এরকম হবে সব কিছু? এই যে আমরাই ধরো, মানুষ এখন রোবট বানানোর চেষ্টা করছে, এআই এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে এআই নাকি এরপরে মানুষেরই শত্রু হয়ে উঠবে। তো আমরা কিন্তু এখন ইমোশনের জন্ম দিতে পারিনি। ইমোশন জিনিসটা, রোবট কেন রোবট? রোবট একটা মানুষ যা করে মোটামুটি সব করতে পারে, কিন্তু রোবট এই কারণে কারণ তার মধ্যে ইমোশনস নেই। কিন্তু কোনো এক স্রষ্টা আমাদের মতো একটা রোবট, মানে যদি আমি মানব দেহকে রোবট হিসেবে কল্পনা করি, তাহলে এই রোবটের মধ্যে ইমোশন, এই রোবটের মধ্যে অনুভূতি, অনুভব করার ক্ষমতা দিয়েছে, বিচার বুদ্ধি করার ক্ষমতা এআই এরও আছে। এআইকে তুমি জিজ্ঞেস করলে ও বিচার বুদ্ধি দিয়ে বলে দেবে, হয়তো আমাদের থেকে অনেক ফাস্ট বলবে, কিন্তু ইমোশন, এআইয়ের ইমোশন নেই, আমাদের আছে। এআইয়ের অনুভূতি করার ক্ষমতা নেই, ব্যথা, যন্ত্রণা, দুঃখ, সুখ, আনন্দ আমাদের আছে। তো এই হচ্ছে ভগবানের লীলা, এই হচ্ছে ভগবানের অপার সৃষ্টি। যতদিন বাঁচব চেষ্টা করব এই প্রকৃতির মাঝে থাকতে, এই যতটা রস আস্বাদন করা সম্ভব করতে। তোমরাও করো পারলে। প্রকৃতির চেয়ে বড় বন্ধু আর কিছু হয় না। আমরা মানুষরা অনেক ভুল করি, প্রচুর শত্রু তৈরি হয়, প্রচুর বন্ধুত্ব ভেঙে যায়। তার কারণ আমাদের ইমোশন, আমাদের ডিসিশন অনেক সময় ভুল হয়। কেউ হয়তো ইচ্ছা করে করে না, কিন্তু পরিস্থিতি হয়তো সেরকমই সিচুয়েশন তৈরি করে। কিন্তু প্রকৃতি তোমার জন্য সবসময় আছে, আর কেউ থাকুক না থাকুক। প্রকৃতিকে ভালোবাসতে পারলে প্রকৃতি তোমাকে 10 হাত উজাড় করে দেবে। মানে এটা চিরন্তন সত্য, এর বাইরে আর কিছু নেই। অনেক জ্ঞান দিলাম,
আসলে প্রকৃতির মধ্যে এলে আমি না পাগল হয়ে যাই, কিছু একটা হয় আমার মধ্যে। ঘড়ি বলছে 8:02, আমাদের বেরোতে হবে, ব্রেকফাস্ট সেরেই বেরোবো। আজকের গন্তব্য দাওয়াই পানি। এর আগের বার যখন দাওয়াই পানি গেছিলাম সেই রাস্তার কথা মনে আছে তো? এটা জুলাই মাস, আমি জানি না, যদিও আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেটা অন্য রাস্তা, মেন রাস্তাটা বন্ধ থাকায় অন্য রুটে গেছিলাম। জানি না এখন রাস্তার কি অবস্থা, তাও যাই দেখি। দাওয়াই পানি সিলেক্ট করলাম, তার মেন রিজন আমি এই বর্ষাকালে দার্জিলিংয়ের রূপটা কেমন লাগে এপার থেকে, দাওয়াই পানি থেকে, যেটা দাওয়াই পানির বিখ্যাত ভিউ আর কি, যে জন্য দাওয়াই পানি মানুষ যান। প্লাস যদি দাওয়াই পানি থেকে এই বর্ষায় একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখা যাক, চলো যাওয়া যাক। যদি কপাল ভালো থাকে দার্জিলিংয়ের ভিউ তো পাবোই, সাথে মাইটি কাঞ্চনজঙ্ঘা। যাওয়ার আগে যতটা আহরণ করা যায় এই আবহকে সেই চেষ্টাই করছিলাম। তার মধ্যেই ব্রেকফাস্ট দিয়ে গেল, ইয়া পেল্লাই পেল্লাই লুচি আর তরকারি। এই ভিউ সহযোগে খেতে দারুণ লাগলো। ফাইনালি একটু রোদের মুখ দেখা গেল, আর এই রোদকে সাথে করেই আমরা বেরোচ্ছি। এই যে আবিষ্কার ভাই ব্যাগ লোড করছে। चलो आविष्कार भाई, कहाँ से जाएंगे? आज जाएंगे हम लोग जोगी घाट होके जाएंगे। जोगी घाट होके जाएंगे, रविंद्र भवन, मोंगपुर रविंद्र भवन, मोंगपुर रविंद्र भवन, और नया पार्क है एक रोडोडेंड्रन पार्क। ओके, वो होके 3 देख के अब दवाई पानी जाएंगे। दवाई पानी जाएंगे सर। তাহলে জেনে নিলে আমরা প্রথমে যাচ্ছি যোগীঘাট, তারপর মংপুর রবীন্দ্র ভবন, আর তারপর রডোডেন্ড্রন পার্ক বলে একটা পার্ক আছে, সেই পার্কে। চলো দেখা যাক আজকে ওয়েদার কেমন থাকে। আপাতত ছেঁড়া ছেঁড়া মেঘের মাঝখান থেকে নীল সবে সবে দেখা দিতে শুরু করেছে। আহা, কি অপূর্ব পাখির ডাকটা, অদ্ভুত না পাখির ডাকটা? চলো যাওয়া যাক, চলিয়ে। আজকের গন্তব্য তো শুনলেই, দাওয়াই পানি। সিটং থেকে এই দাওয়াই পানির দূরত্ব 32 কিলোমিটার। সোজা গেলে সময় লাগার কথা 1.5 ঘন্টা মতো, কিন্তু আমাদের একটু সময় লাগবে কারণ অনেকগুলো সাইট সিং আছে। সেই লিস্টেই এক্ষুনি অ্যাড করলাম পেমাদিক জিংলিং মনাস্ট্রিকে। তোমরা কিন্তু আগেও দেখেছ। কি রাস্তাটা চেনা চেনা লাগছে তো? লোভ সামলাতে পারলাম না। লাস্ট টাইম যে সিটং এসেছিলাম এই মনাস্ট্রিটা এসেছিলাম, আর এই মনাস্ট্রির পাশ দিয়েই মনে আছে তো সেই পয়েন্টটা যেটা আনএক্সপ্লোর্ড আর কি, এবং যেখানে আমরা লেপার্ড হান্টিং এ বেরিয়েছিলাম আর কি। সন্ধ্যেবেলা লেপার্ডের খোঁজে বেরিয়েছিলাম আমি, রাজস্বীদা, শান্তনুদার ছেলে আর ইরনদা। তো এই হচ্ছে মনাস্ট্রি। আবার ব্যাক টু পথ। তবে পথের যা হাল, এই পথটা তাড়াতাড়ি শেষ হলেই মনে হয় ভালো। যাক, ফাইনালি খারাপ রাস্তা শেষ। এবার হোল্ড ইউর সিট টাইট। কয়লা গোদাম থেকে যোগীঘাটের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, কিন্তু এইটুকু রাস্তায় কতবার প্রকৃতির পট পরিবর্তন হয়, কত রকমের গাছেদের পালা বদল হয়, শুধু সেইটা খেয়াল করো। এমনি এমনি কি এই রুটটা আমার এত পছন্দ? কি কেমন লাগছে রাস্তাটা? খেয়াল করেছো রাস্তার দুপাশে এখন ফুলঝাড়ু গাছ আর ঝাউ গাছের ভিড়। পাইনের অস্তিত্ব এখানে প্রায় নেই বললেই চলে। একের পর এক পাহাড়ি বসতি পেরিয়ে আমরা চলেছি যোগীঘাটের পথে দুর্বার গতিতে। এই দেখো, এখানে আবার কলা গাছেদের সারি। এই যে আমরা চলে এসেছি যোগীঘাট। জলের গান শুনতে পাচ্ছ, আর রোদ ছায়ার খেলা চলছে। একটু আগে চূড়ান্ত রোদ ছিল, এখন আবার ছায়া হয়ে গেল। তো চলো একবার ইচ্ছে ডানায় দেখে নি যোগীঘাট কতটা সুন্দর। আর সিটং ঘুরতে এলে
যোগীঘাট কিন্তু মাস্ট ভিজিট প্লেস, মানে এখানে প্রচুর মানুষ আসেন। জুলাই মাস, এটা বর্ষাকাল, তাই একটু কম লোক দেখতে পাচ্ছি, কিন্তু স্টিল মানে যোগীঘাটে এই সময় এত জল আর চারিদিকটা সবুজে সবুজ, অসাধারণ লাগছে। যেতে যেতে যোগীঘাট থেকে একটু এগিয়েই বাঁদিকে দাঁড়াতে বাধ্য হলাম, তার কারণ দুটো গাছ এমনভাবে একটা ফ্রেম তৈরি করেছে না, অসাধারণ লাগছে। এখানে পোকার আওয়াজ তো পাচ্ছই, এই একটা বিরাট গাছ আর এই একটা বিরাট গাছ, এইদিকে এই হচ্ছে ফ্রেম। এটা পরিত্যক্ত কিনা জানি না, এইভাবেই রয়েছে পাহাড়ি বাড়ি। এই হচ্ছে ফ্রেম, আর এই হচ্ছে ঘন জঙ্গল যেখান থেকে আওয়াজ আসছে। আর এই যে দুটো গাছ, যে কারণে দাঁড়ালাম, একটা দুটো, কি অদ্ভুত একটা ফ্রেম তৈরি করছে, দেখতে পাচ্ছ? দারুণ না? ফ্রেম খুঁজি সবসময়, চোখেও পড়ে যায়, তাই দাঁড়াতেও বাধ্য হই। চলো যাওয়া যাক। রবীন্দ্র ভবন, মংপু। রবীন্দ্রনাথের খুব পছন্দের জায়গা ছিল এই মংপু। এখানে উনি বেশ কিছুদিন ছিলেন শেষ জীবনের। রবীন্দ্র ভবন একদম গেটে ঢুকেই ডান দিকে একটা ছোট্ট দোকান আছে, যে দোকানের দোকানি দাদা গান গেয়ে যারা আসে দোকানে চা খেতে, ম্যাগি খেতে, আলু মিমি খেতে, লোকাল একটা প্রিপারেশন, তো তাদেরকে গান শুনিয়ে তাদের মন ভালো করে দেয়। খুব সুন্দর গলা। বিরাতে তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদা রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি। বিশ্বভারতীর লোকজন থাকলে হয়তো তেড়ে আসবেন, কিন্তু রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীত মন থেকে গাওয়া উচিত, কোনো নোটেশন ফলো করে না। রবীন্দ্রনাথ নিচেই অচলায়তন ভাঙতে চেয়েছিলেন, তো সেইখানে দাঁড়িয়ে কেউ যদি রবীন্দ্রনাথের সুর একটু নিজের মতো করে গায়ে, গাক না, মন থেকে গাইছে। তো দাদা যেরকম গাইছে, হয়তো নোটেশন ফলো হচ্ছে না, কিন্তু মন থেকে। শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে বলার সময় হয়তো এখনো আসেনি, কোনোদিন আসবে কিনা জানিও না, তবে ভুবন ভ্রমণের প্রচন্ড খিদে তৈরি হচ্ছে, এটুকু বুঝতে পারছি। দেখা যাক সময় কি বলে। আবারও দাঁড়াতে বাধ্য হলাম, তার কারণ এই জঙ্গলটা জাস্ট দেখো, কি অদ্ভুত লাগছে। নির্জন জায়গা, একদম নির্জন জায়গা। হালকা হালকা মেঘ ঢুকছে, মিস্ট ছেয়ে রয়েছে, এখান থেকে হালকা একটা রোদের আভা ঢুকছে, রোদও না, আর পোকা ডাকছে। অসাধারণ না? এবার পালা রডোডেনড্রন পার্কের। এই যে গ্রামটা দেখছো, এর নাম সিক্সিন। বেশ ছিমছাম একটা পাহাড়ি গ্রাম। এই দেখো মেঘ ঢুকছে। রডোডেনড্রন পার্ক, এখান থেকে এই হচ্ছে ভিউ। তো এখানে পার হেড 25 টাকা করে টিকিট। ভর্তিট। তুমি এখান থেকে যেটা দেখতে পাবে সেটা নো ডাউট দারুণ। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর এর তলা থেকে বোধহয় চা বাগানও আছে। সবে রডোডেনড্রন গাছের চারা লাগানো হয়েছে, এটা
খুব তাড়াতাড়ি একটা প্রপার মানে ফুল ফ্লেজড স্পট হয়ে যাবে। সিক্সিন বলে যে গ্রামটা, সেই গ্রামটার জাস্ট পরেই এই পার্কটা। এই যে গাছগুলো একদম ছোট, সবে লাগানো হয়েছে। কিভাবে মেঘ ঢুকছে দেখো, অসাধারণ না? দেখতে দেখতে মেঘে পুরো ছেয়ে যাচ্ছে চলাচল আর কি। যতটা দেখতে পাচ্ছি পুরো সাদা জলীয় মেঘ ঢুকছে আর কি। অসাধারণ, কোনো কথা হবে না। আর কিছুদিনের মধ্যে এই জায়গাটাও সবার খুব পছন্দের একটা জায়গা হয়ে যাবে এবং মানে বিশেষ দ্রষ্টব্য স্থান হিসেবে পরিগণিত হবে আর কি। কারণ জায়গাটার সেই পোটেনশিয়াল আছে। জলীয় হাওয়া হচ্ছে, একদম পুরো জলীয় হাওয়া। আবার ফিরে এলাম। এই একটু আগে দেখলে মেঘ, আবার এক্ষুনি মেঘ কেটে গেল, আর এই যে ভিউ ওপেন হচ্ছে। এই যে মেঘগুলো ওখানে ছিঁড়ে ছিঁড়ে গেছে, আর ভিউ, সামনের ভিউটা। এবার বেরোনো যাক আমাদের পরের গন্তব্য লামাহাট্টা ইকো পার্ক। জলের গান শুনে বুঝতে পারছো নিশ্চয়ই কোনো একটা ঝর্ণার সামনে এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে 3 মাইল যাওয়ার রাস্তায় আমরা যাব লামাহাটা, মানে আমাদের পরের গন্তব্য লামাহাটা। কিন্তু তার আগে একটু দাঁড়ালাম 3 মাইল খোলা বলে একটা জায়গায়। এই হচ্ছে এখানে জলের কন্ডিশন। এটা একটা স্থানীয়দের জন্য পবিত্র স্থানও বটে, পুজো হয় ওখানেও, কিছু সিম্বলস রয়েছে। আর এই হচ্ছে 3 মাইল খোলা। এই যে বর্ষার ক্লাসিক ভেজা পাহাড়ি পথ, আহা কি যে ভালো লাগে আমার। রাস্তার যে যে অংশগুলোয় একটু রোদ পড়েছে সেখানে রাস্তাটা একটু শুকিয়েছে, বাকি গোটা রাস্তা কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে। যাই হোক, এখানে আবারও বলে রাখি, যারা আমায় চেনো তারা তো জানোই, যারা আজকে প্রথম দেখছো তাদের বলি, আমার না গন্তব্যের থেকেও এই যাত্রাপথের গল্পেরা অনেক অনেক বেশি প্রিয়। তাই আমার গল্পে যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। তাই তোমাদের যদি ভিডিওটা লেংদি মনে হয়, স্কিপ করে মেইন পার্টগুলো দেখে নিতে পারো। আর যদি তোমরা আমার মতোই প্রকৃতি প্রেমী হও, থেকে যেও, আফসোস হবে না এটুকু বলতে পারি। চলে এসেছি লামাহাট্টা ইকো পার্ক। এখানে টিকিট পার হেড 20 টাকা করে। পাইন বনে এই লামাহাটায় যখন মেঘ ঢোকে এত অপূর্ব লাগে এখানটা। ওই যে মেঘ ঢুকছে দূর থেকে, অসাধারণ লাগে। সবুজের কত রকম শেড আছে শুধু এইটুকু জায়গাতেই দেখো। আর বর্ষার ছোঁয়ায় সবুজের ঔজ্জ্বল্য অনেক অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। লামাহাটার একদম উপরে একটা পোখারি আছে, পবিত্র পোখারি বলা হয়। চলো সেই অবধি যাব। এরকম ভিউ পয়েন্ট মতো করা আছে যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওই যে ওইখানে রয়েছে আই লাভ লামাহাটা সেলফি পয়েন্ট। সেলফি পয়েন্টে গিয়ে আমাদের কোনো কাজ নেই, চলো পোখারি যাওয়া যাক। এই রাস্তাটা হয়ে আছে দেখো শুধু, বাপরে দারুণ না? চলো যাওয়া যাক। একটু লেক, এই পথেই যেতে হবে। প্রথমবার যখন আমি এসেছিলাম এখানে, এই ব্রিজটায় আমরা ছবি তুলেছিলাম, মনে আছে? কি অপূর্ব লাগছে দেখো। এইটা বলছিলাম আমি, এইটার কথা বলছিলাম। এই লামাহাটার
পাইন বনে যখন মেঘ ঢোকে কি অপূর্ব লাগে। এইটা এটা মাস্ট এক্সপ্লোর করার জায়গা, কিন্তু অবশ্যই এসো। যদিও ম্যানমেড পার্ক, কিন্তু ভীষণই ভালো লাগবে তোমাদের। এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার আবহাওয়া ভালো লাগতে বাধ্য। এই যে কি অপূর্ব লাগছে। অপূর্ব লাগছে, বুঝতে পারছো? উফ, সেরা বেটু লেক। ম্যাজিক্যাল, মায়াবী, অবিশ্বাস্য লাগছে, অবিশ্বাস্য লাগছে, কি অপূর্ব লাগছে। শর্টকাট নেওয়ার জায়গাও আছে এখানে। এই যে উঠে গেছে, কিন্তু বর্ষাকালে মাটি ভিজে স্লিপারি হয়ে রয়েছে, এই শর্টকাট নেওয়া উচিত নয়। মহাভারতের শেষে সবাই মিলে স্বর্গের পথে যাত্রা শুরু করেছিল। তা আমার মনে হচ্ছে এই যে সামনেই স্বর্গ, আর আমি সেই পথে হেঁটে চলেছি। একটু হাঁপ লাগছে, টানা হেঁটে যাচ্ছি, দাঁড়াইনি এখনো। প্লাস কথা বলতে হচ্ছে, তো একটু হাঁপ তো লাগবেই। এখনো বেশ কিছুটা। ওই যে ওর উপরে আমাদের লেক। বৃষ্টিটা থেমেছে। হার্টবিট বেশ ফাস্ট কাজ করছে। কষ্ট হচ্ছে, এবার কষ্ট হচ্ছে, গরমও লাগছে। এই যে সবুজ ছোট ছোট ঘাসের গালিচা, তার উপরে এরকম দণ্ডায়মান পাইন সোজা ওপরে উঠে গেছে, একদম স্ট্রেট সরলরেখা ধরে, কি অপূর্ব লাগছে। লামাহাটার এটাই বিউটি, পাইন বনের সাথে এই রহস্যময় কুয়াশা মিলেমিশে লামাহাটাকে একটা অন্য জগতে পৌঁছে দেয়। আমার সত্যি মনে হয় এটা একদম অন্য একটা ডাইমেনশন। দেখো পেছন দিকটা দেখো, এটা আলাদা একটা ডাইমেনশন। পাইন বনের সাথে এই মেঘের কম্বিনেশনটা ডেডলি। এই যে আমরা অলমোস্ট চলে এসেছি, ফাইনালি উই মেড ইট। কি অদ্ভুত জায়গা। এই হচ্ছে সেই পোখারি, এটাকে স্যাক্রেড লেক বলা হয়, পবিত্র লেক। পুজো হয় এখানে, বাঁধানো লেক, লেক বাঁধিয়ে দেওয়া হয়েছে, স্যাক্রেড লেক। আমরা একটু লেক প্রদক্ষিণ করি, এদিক থেকে যাই যতটা যাওয়া যায়। বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে তাহলে লামাহাটার উপরে আসা সার্থক তো।
এসো, পারলে এসো, কষ্ট করে এলে ভালো লাগবে। এখানকার অ্যাম্বিয়েন্সটাই আলাদা, খুব ভালো। আর শুধু তো এই উপরের টপটা না, এই পুরো জার্নিটা, ওঠার যে জার্নিটা, সেটাই অনবদ্য। একটু কষ্ট হয়, অবশ্যই কষ্ট হয়, বয়স্কদের জন্য একটু চাপের, কিন্তু যাদের হাঁটুর জোর আছে এবং যাদের মনের জোর আছে অবশ্যই আসতেই হবে তোমাদের। ঘড়ি বলছে 2:40, প্রচন্ড খিদে পেয়েছে। এবার সোজা যাব দাওয়াই পানি। লামাহাট্টা থেকে সময় লাগে মাত্র 22 মিনিট মতো। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, ওই দেখো রাস্তার ধার দিয়ে কেমন জল নামছে। গাড়ি উঠতেও একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্তু তাতে কি, আবিষ্কার ভাইয়ের বিশ্বস্ত হাত আছে না। তবে দাওয়াই পানির রোড কন্ডিশন একটু খারাপের দিকেই। আমরা ঢুকে গেলাম দাওয়াই পানি। এবার কোনটা আমাদের আজকের যশন্তী হোমস্টে সেটাই খুঁজে দেখার পালা। এই যে এইটা আমাদের আজকের আস্তানা যশন্তী হোমস্টে। আমরা ঢুকতেই আমাদের খাওয়ানোর জন্য দাদা দিদি একেবারে তৎপর হয়ে উঠেছে। আচ্ছা, লাঞ্চে রয়েছে ডাল, একটা, এটা কি ভাজা, কোয়াশের একটা আইটেম, ডিমের কারি, আর এটা আরো একটা সবজি, আর রয়েছে ভাত। খেয়ে নি, খিদে পেয়েছে। বাহ, রান্না ভালো, সিম্পল, ঘরোয়া রান্না একদম। দি তোরা পানি দে না। হোমস্টে ওনার দাদা দিদিদের আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, এই যে পোকাটা দেখছো, এটা কিন্তু পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ পোকাগুলোর অন্যতম, যা বিক্রি করা একদম নিষিদ্ধ। লোকালি কিছু লোক এটাকে বিক্রি করত। রিসেন্টলি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশের তরফ থেকে তাদের ধরে মানে দুজনকে 17 লাখ টাকা জরিমানা প্লাস জেল হয়েছে। আর দুজন মানে কম বয়সী বাচ্চা ছেলে ছিল, তারাও ধরতো, তো তাদেরকে 3 মাসের জেল আর 6 লাখ টাকা জরিমানা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এই পোকাগুলো প্রকৃতির প্রত্যেকটা এলিমেন্ট তো প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কাজে লাগে। তো এইগুলোকে যদি আমরা বেচে দিই মানুষের স্বার্থে, তো সেটা একদমই ঠিক না। যার জন্যই এত চারিদিকে এত মানে প্রকৃতির বিপর্যয় নামছে কেন? এইসব ছোট 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 এলিমেন্ট গুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক, প্রথম দেখলাম আমি এই পোকাটা। এই হচ্ছে হোমস্টে আমাদের আজকের আস্তানা। টোটাল 4টে ঘর রয়েছে, তার মধ্যে আমার মনে হয় 3টে ঘরে ট্রিপল অ্যাকোমোডেশন, আর এই যে পেছনের ঘরটা, এটা 6 জনের অ্যাকোমোডেশন আছে। চলো দেখাই। ঢোকেই একটা কুইন সাইজ বেড, 2 জন থাকতে পারবে। ওখানেও একটা কুইন সাইজ বেড। এখানে 2 জন থাকাটা একটু চাপাচাপি হবে, 1 জন আরামসে থাকতে পারবে। আর এটা কুইন সাইজ বেড, এখানে 2 জন থাকতে পারবে। তো এটা কুইন সাইজের চেয়ে একটু ছোট মনে হচ্ছে, তবুও রোগা হলে 2 জন থেকে যাওয়া যাবে। তো এই হলো অ্যাকোমোডেশন এই ঘরটার। আমি 6 জনই বলছি। একটা আয়না রয়েছে, 4টে ছোট ছোট টুল দেওয়া, এখানে একটা চেয়ার দেওয়া, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, ডাস্টবিন দেওয়া আছে। এই হচ্ছে টয়লেট, একটা বিরাট টয়লেট, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার নেই, হ্যান্ড শাওয়ার রয়েছে, আয়না, বেসিন। এই হলো এখানকার অ্যাকোমোডেশন। আর এই রুমটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই 3 দিকে 1, 2, 3, 4টে, এই টোটাল 4টে উইন্ডো রয়েছে, যেখান থেকে মোটামুটি এই খাটে শুয়ে ভিউ দেখতে পাবে তোমরা। পেছনের খাটগুলো থেকে, পেছনের ওই খাটটা থেকে সাইডের ভিউ পাবে, ওইটা থেকে পাচ্ছ না, কিন্তু এই খাটটা থেকে সামনের দার্জিলিং এর বিরাট ভিউ পাচ্ছ, আর কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে। এই হচ্ছে এই ঘরটার অ্যাকোমোডেশন। আর এবার যে ঘরটা দেখাবো, বাকি 3টে ঘরও এরকমই, এবং এই ঘরটায় আজকে আমি আর কল্লোল থাকবো। এই যে 2টো বেড, এটা একটা কুইন সাইজের চেয়ে একটু ছোট বলবো সাইজে, কিন্তু 2 জন রোগা মানুষ শুয়ে যেতে পারবে। ওভারঅল 3 জন শুতে পারবে বলে আমার ধারণা। একটা কমন সাইড টেবিল রয়েছে, এখানে আলো, এদিকে হচ্ছে ভিউ উইন্ডো, আর এখানে 2টো চেয়ার। এই হচ্ছে
প্রসাধনের জন্য আয়না, একটা বিরাট টয়লেট, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, আয়না, বেসিন। আমাদের আজকের হোমস্টের ফার্স্ট ইমপ্রেশন, একদম বেসিক একটা হোমস্টে এবং নতুন হোমস্টে। যা যা থাকা দরকার মোটামুটি সবই আছে। যারা চালাচ্ছেন সেই মানুষ দুটো খুব ভালো, এবং রান্নাটা বিশেষ করে আমার খুব ঘরোয়া লেগেছে, এবং মানে পাহাড়ি একটা টাচ আছে রান্নায়। তো সেটাও তোমরা এখানে আসলে এক্সপিরিয়েন্স করতে পারবে। বাকি কেমন কি কাটছে সব তো দেখতেই পাবে। চেষ্টা করব বিকেলবেলা একটু পায়ে হেঁটে জায়গাটাকে এক্সপ্লোর করতে। দাওয়াই পানি এর আগেও আমি এসেছি, কিন্তু পায়ে হেঁটে এক্সপ্লোর করা সেইভাবে হয়নি, ওই জঙ্গলের রাস্তা দিয়ে শুধু হেঁটেছিলাম ফেরার সময়। তবে আজকে একটু সময় আছে হাতে, দেখি পায়ে হেঁটে যতটা এক্সপ্লোর করা যায়, যদি বৃষ্টি থামে বা বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে। কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, আমাদের একটুও বেরোনোর সুযোগ দেয়নি এখনো বৃষ্টি। সেই দুপুরবেলা ঢুকলাম, তারপর থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, হাওয়া, ঠান্ডা হাওয়া। মানে যে আমরা গুগলে চেক করে এসেছিলাম যে দাওয়াই পানিতে ওই 22-23 থাকবে, এখন 16-17 চলছে। বৃষ্টি হয়ে টেম্পারেচার এতটাই নেমে গেছে। এনজয় করছি, বর্ষার জন্যই তো এসেছি, কিন্তু একটু হেঁটে ঘুরতে পারলে, তোমাদেরকে দেখাতে পারলে আরো ভালো লাগতো। জানি না সেই সুযোগ পাবো কিনা, তবে দেখা যাক সন্ধ্যেটা কেমন কাটে। বৃষ্টি কিন্তু ধুয়ে দিচ্ছে পুরো। অঝোরে বৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউয়াসলি, মনে হচ্ছে না মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে আর কি, এত বৃষ্টি হচ্ছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঠান্ডা দেশ, জানি না এরকম বৃষ্টি চললে কালকে কি করে বেরোবো। আর এতটা বৃষ্টি এক্সপেক্ট করিনি, বৃষ্টি হবে এক্সপেক্ট করেছিলাম, তবে সব জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব জায়গায়, শুধু ওয়েস্ট বেঙ্গল বলে বা নর্থ বেঙ্গল বলে নয়। আজকে ফোরকাস্টে সারা ইন্ডিয়া জুড়ে বৃষ্টির ফোরকাস্ট আছে এবং হেভি রেনফলের ফোরকাস্ট আছে। জায়গাটা খুব ভালো, খুবই ভালো। খাবার কিন্তু ভালো, তাই না? খাবার বেশ ভালো। মানে আমাকে যদি কম্পেয়ার করতে বলা হয় কালকের হোমস্টে আর আজকের হোমস্টে, আমি বলবো আজকের হোমস্টে খাবার বেটার। কমপ্লিমেন্টারি যা যা ছিল সব তো দেখিয়ে দিয়েছি। তো আমরা একটু পকোড়া অর্ডার করেছিলাম, আমরা মানে আমি, কল্লোলের শরীর খারাপ, আমি চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। 250 টাকা প্লেট, 8 পিস পকোড়া থাকে। আমার দারুণ লেগেছে পকোড়াটা, এবং স্পেশালি মেনশন করছি একদম সলিড পিসের পকোড়া কিন্তু নয়, এটাকে কিমা টাইপের পকোড়া এবং আদার কুচি দেওয়া, এগুলো খেতে অদ্ভুত রকম ভালো লাগছে, সত্যি ভালো। এলে ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে। ঘর থেকে বেরিয়ে দেখি আমার এক পাটি জুতো নেই, তারপর দেখলাম কল্লোলেরও এক পাটি জুতো নেই। জুতো চোর এই রে। এই এখানে এনে কি হচ্ছে, এগুলো জুতো? হ্যাঁ এই কল্লোল, এই তো তোর একটা নিয়ে গেছে, আমার একটা নিয়ে গেছে। ঘড়ি বলছে 9:32, এখনো বৃষ্টি হয়ে চলেছে, এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টি একটু ধরেছে, কিন্তু আমার ওপারেই দার্জিলিং, জাস্ট দাওয়াই পানি থেকে সোজা তাকালেই দার্জিলিং দেখা যায়। দার্জিলিংয়ের আলো অত্যন্ত জোরালো আলো, দাওয়াই পানি থেকে একদম তারা খচিত মনে হয় পুরো জায়গাটা। দুর্ভাগ্যবশত আজকে দেখা যাচ্ছে না, কিছু করার নেই, বর্ষার পাহাড়, এইটুকু তো মেনে নিতেই হবে। সামনের ওই যে পাহাড়টা দেখছো, ওটাই কিন্তু দার্জিলিং। সূর্য ডোবে ঠিক ওর ওপারেই, আর তারপরই শুরু হয় পাহাড়ি তারাদের খেলা।
বিশ্বাস করো, শুধু এই মায়াবী আলোর খেলা দেখার জন্য আমি বারবার দাওয়াই পানি আসতে পারি। এখানকার রান্নায় একটা ব্যাপার স্পেশাল যেটা নোটিস করলাম, সেখানে দুপুরবেলা ডিমের কারি ছিল, সেটাও জাস্ট টস্ট ছিল। ইনফ্যাক্ট এখন চিকেনও দেখলাম, গ্রেভির পরিমাণটা কিন্তু কম, অনেকটা ড্রাই চিকেন টাইপের। এই যে আজকের ডিনারের মেনু হচ্ছে সাদা ভাত, এটা আলু ভাজা, ডাল আর চিকেন। খেয়ে দেখি কেমন। রান্না দুপুরবেলা যা খেয়েছিলাম এক্সপেকটেশন হাই আছে, হোপফুলি ভালো হবে। একদম ড্রাই চিকেন হয়েছে, এত ভালো হয়েছে, দারুণ লাগছে না? হলো দাদা বলছেন যে ওর মাকে লেপার্ডে তুলে নিয়ে গেছে। কবে নিয়ে কব লে গেয়া থা? ये हो गया 6-7 साल हो गया। 6-7 साल हो गया। এবং দাদা দিদির বক্তব্য, এখানে রাত 10টার পর ওনারা গেস্টদের বাইরে থাকতে দেন না, ঘরে চলে যেতে বলেন। তার কারণ আসে, লেপার্ড প্রায়ই আসে, তো স্বাভাবিক, এখানে এই অঞ্চলটা ওদেরই অঞ্চল, সেখানে মানুষ বসবাস করছে, হবেই, কিছু করার নেই। চলো 10টা বাজতে যায়, আমরাও ঢুকি। সুপ্রভাত। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো ঝোড়ো হাওয়া বইছে। এই হচ্ছে সিটংয়ের কন্ডিশন। দশ তারিখ জুলাই মাসের আজকে। এখন ওই 16-17 ডিগ্রি টেম্পারেচার চলছে, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। মানে হঠাৎ করে ড্রপ করেছে তো, কাল অব্দি এতটা ঠান্ডা পাইনি, এখানে বেশ ঠান্ডা লাগছে। একটু পায়ে হেঁটে ঘুরবো ভাবছি, বৃষ্টিটা ঝিরিঝিরি করে পড়ছে, তো দেখি ছাতা নিয়ে যদি বেরোনো যায়। বেশ ঠান্ডা হাওয়া। প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোমস্টে। দাওয়াই পানি এখন হোমস্টেতে ছেয়ে গেছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের যশান্তি হোমস্টে, বেশ সুন্দর কিন্তু। আর এই হাওয়া হচ্ছে দেখো। এখানে বাঁধাকপির চাষ হয়েছে। পুরো সবুজে সবুজ হয়ে আছে চারিদিকে, এত ভালো লাগছে না। পেছনে মেঘ। কি হলো? এখানকার জল বহু রোগের থেকে উপশম দেয় বা দিত এক সময়, সেই জন্য দাওয়াই পানি নাম। তো কালকে দাদাকে বলছিলাম যে বৃষ্টি যা হচ্ছে, তাতে যদি সকালবেলা একটু ক্লিয়ার হয়ে যায়। উনি বললেন না, এত সহজে ক্লিয়ার হবে না, কারণ প্রত্যেকবার যখন বৃষ্টি হয় মাটি থেকে এক ধরনের জল ওঠে, ওইটা উঠলে ওনারা বুঝে যান যে বৃষ্টি আর হবে না, এবার পরের 2-3 সপ্তাহ রোদ থাকবে। তো নেচার কিভাবে সিগন্যাল দেয় আর কি। খুব সম্ভবত স্কুল গাড়ি, স্কুল গাড়ি এসে বাড়ির সামনে হর্ন দিচ্ছে যাতে যদি কেউ বেরোয়। ছোটবেলায় আমিও একটা এরকম অটোতে যেতাম স্কুলে, 5-6-এ থাকতে, সেইটা মনে পড়লো। স্কুল গাড়ি এসে, অটো এসে এরকম ডাকতে আসতো, এ হর্ন দিচ্ছে।
প্রত্যেকে কিছু না কিছু চাষ করে, প্রত্যেকে। অবস্থা ওখানে মেঘের, জাস্ট ওই পারটাই দার্জিলিং। ওই যে হালকা হালকা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই দার্জিলিং। তো পুরো মেঘে ছেয়ে রেখেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচ থেকে ধোঁয়ার মতো মেঘ উঠছে। এখানে দোকানপাট কিন্তু এখনো খোলেনি। ঘড়ি বলছে 7:20। এটা দোকান এখনো বন্ধ। যে যার জমিতে চাষ করেছে দেখেছো? প্রত্যেকের বাড়িতে অর্গানিক ফার্মিং হয় এখানে। শুধু স্কুল গাড়ি না, আরো বেশ কয়েকটা গাড়ি, মানে এই গাড়িগুলো মানুষকে নিয়ে যায়। এখানকার বহু মানুষ বাইরে নিশ্চয়ই কোথাও কাজ করেন বা বাজারে যান, সেই সব গাড়িগুলো ওই যে লাগেজ লোড করে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পাহাড়ি জীবন। এখানে হেঁটে যাতায়াত করা তো অনেকটাই টাফ। এইভাবেই ওনারা যাতায়াত করেন। কিছু নেই এখন, চলো, কিচ্ছু নেই। আরে যেতে দে। ওরা যদি আতঙ্কিত বোধ না করে কোনো মানুষের থেকে, ওরা কিন্তু কাউকে কিছু করে না। অবলা জীব এরা। এরা জেনে বুঝে বা ইচ্ছে করে কারোর কোনো ক্ষতি করে না, কখনোই করে না। যাই হোক, এবারের মতো দাওয়াই পানির নোটে গাছটা এখানেই মোড়াই। দেখা হচ্ছে আবার আগামী সোমবার ঠিক সকাল 9:30টায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো, মানে বর্ষার দাওয়াই পানিকে কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে একটু হাইপ করে দিও। এতে আমার একটু সুবিধা হয় আর কি। চলো, আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।